এয়ারপোর্টে যখন ক্রস করি তখন ইমিগ্রেশনে আমাকে একটা ধাঁধার ভিতরে ফালাই। তো আলহামদুলিল্লাহ আমি কম্বোডিয়াতে এন্ট্রি করছি আর কি। এখন রওনা দিলাম হইতেছে কম্বোডিয়ার পথে। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যাইতে পারি আল্লাহর রহমতে। এখানে হইতেছে বাস কাউন্টার। হ্যাঁ, বাস কাউন্টার, এখান থেকে টিকিট দিলাম অ্যান্ড এই বাসটা সম্ভবত ছাড়বে কম্বোডিয়াতে। 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় এরকম লাগতে পারে আর কি। যাই হোক, দেখি বাসে উঠে তারপরে আপনাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ বাসে উঠে গেছি। যাত্রী মাত্র 3 থেকে 4 জন। যাত্রী নাই, যাত্রী ফাঁকা বাস। সামনে সম্ভবত আরেকটা স্টেশন আছে, ওইখান থেকে যাত্রী উঠবে। গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছি, আমরা যাচ্ছি। অর্ধেক পথে চলে আসছি, এখন প্রায় 9টা বাজে আর কি। হ্যাঁ, 2 স্যান্ডউইচ আর হইতেছে কফি। দেখি আপাতত সময়টা কাটাই আর কি। আমরা পৌঁছে গেছি এখানে। রাত্রে বর্ডার ক্লোজ আর কি, এখন তো আর যাওয়া যাচ্ছে না, তো আমাকে এখানে আর কি স্টে করতে হবে আর কি। ঠিক আছে, এই হোটেলে উঠে গেলাম আর কি। 4 নাম্বার। এই হইতেছে ওয়াশরুম হইতেছে, গিটার আছে অ্যান্ড এখানে এসি আছে, একটা টেবিল আছে। আমি এক রাত্রি তো জাস্ট আর কি। ঠিক আছে, আল্লাহ হাফিজ। গুড মর্নিং এভরিবডি। আজকে আমি বর্ডারে যাচ্ছি আর সকালবেলার এই হচ্ছে আমার রুম থেকে ভিউ। এদিক দিয়ে চলে যাবে হচ্ছে বর্ডারে, আর আমি সম্ভবত এই দিক থেকে আসছি অ্যান্ড আমার সকালের খাবার হচ্ছে এই 7-11 থেকে নিয়ে আসছি। খাবার অনেকই ছিল কিন্তু আমার পছন্দ মতো খাবার এইটাই পাইলাম আর কি। খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে এবং ব্যাংককে আমার সাথে ইমিগ্রেশনে কি হয়েছিল। প্রথমে আমি ঢাকা এয়ারপোর্টে যখন ক্রস করি তখন ইমিগ্রেশনে আমাকে একটা ধাঁধার ভিতরে ফালাই। ধাঁধার ভিতরে বলতে কি, আমি যখন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে পৌঁছাইলাম তখন ইমিগ্রেশন অফিসার আমাকে প্রথমে হচ্ছে আমার ডকুমেন্টস গুলো চেক করতেছিল যে ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা। যেমন হইতেছে কোভিড সার্টিফিকেট সম্ভবত ওরা দেখে না, এই দেশের জন্য দেখেন আর কি। নিয়ে গেছিলাম, ওরা দেখে বিশেষ করে এনওসিটা দেখে আর ভিসা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেই জিনিসটা দেখে। আর আমার মনে হয় আর কিছু এখানে দেখে না, তারপরে ওরা চেক টেক করে কিংবা দু একটা প্রশ্নও করতে পারে যে কেন যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, এরকম কোনো প্রশ্ন করে। কারণ ওদের যেটা ফর্মালিটি আছে সেই বিষয়টা ওরা করে। মাঝে মধ্যে আবার বেশি কিছু অতিরিক্ত কিছু করে, এই অতিরিক্তটা আমার কাছে আর কি পছন্দ হয় না। ফার্স্ট অফ অল আমি যাওয়ার পরে আমার ডকুমেন্টস চেক করলো 2 জন যাওয়ার পরে আমার বলে এদিকে যান, ইমিগ্রেশনের আর কি ফাইনাল। তো আমি ওইদিকে যাওয়ার পরে প্রথম যে কাউন্টারটা সেখানে গেলাম, তো আমার সেই অফিসার বলতেছে কি যে আপনি না ওই কাউন্টার ঘুরে আসছেন। আমি বলছি না। তা উনি আমার আবার অবশ্যই করতেছে যে আপনি শিওর তো? হ্যাঁ শিওর। আমি বলার পরে তারপরে আমার ডকুমেন্টস গুলো চেক করলো, তারপরে আমার প্রশ্ন করলো কেন যাচ্ছেন, কত দিনের জন্য যাচ্ছেন, তারপরে হচ্ছে কোথায় কি করেন কি না করেন সব কিছু জিজ্ঞাসা করতেছে। তা আমি আবার সুন্দর মতো উত্তর দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো তাকাইছি। আমি জানি না, এটা হয়তো বা ইমিগ্রেশন অফিসারদের একটা ট্রেন, ওরা ওইভাবে বোঝার চেষ্টা করে যে আমি কতটুকু সত্য বললাম বা মিথ্যা বললাম। এই তো আমার সাথে তারপরে আমার সিল দিয়ে দিছে এবং আমি চলে আসলাম। থাইল্যান্ডে আসার পরে আমি একটু এয়ারপোর্টটা ঘুরে দেখার চেষ্টা করলাম, ভিডিও করছি। এয়ারপোর্টটা খুব সুন্দর, বড় আছে। যাই হোক, তো আমি যখন ইমিগ্রেশনে এন্ট্রি করলাম তখন ওরা আমার সামনে 4-5 জনের সিরিয়াল ছিল। তো ওই 4-5 জন যে করার সময় ওই 4-5 জনের একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ওরা ইংরেজি বুঝতেছিল না। এরা যে ইংরেজি বলে ওরা বুঝতেছিল না, তো আমি মোটামুটি বুঝতে পারছি। তো ওদের কাছে ডকুমেন্টস চাচ্ছে, মানে এই ডকুমেন্টস কি তোমাদের কাছে আছে? তো ওরা এই জিনিসটা বুঝতেছিল না। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কাছে কি এই ডকুমেন্টস আছে? তখন আমার কাছে ওরা ইমিগ্রেশন অফিসার বলতেছে যে ইউর টুগেদার উইথ দেম। তখন আমি বলছি না। তো আর কিছু বলে নাই, তারপরে ওদের চেক টেক করে তারপরে আমার সাথে আর কিছুই করে আমাকে কিছুই জিজ্ঞাসা করে নাই। আমি ডকুমেন্টস আমি দিয়ে দিছি, ও বলার আগেই আমি ডকুমেন্টস দিয়ে দিছি। আমার এখানে ছিল হচ্ছে কোভিড সার্টিফিকেট, তারপরে রিটার্ন ফ্লাইট টিকিট, আমি দিছিলাম হচ্ছে হোটেল রিজার্ভেশনের যেই ডকুমেন্টসটা আছে সেইটা, এবং আমি কোথায় কোথায় থাকবো সেটার সবগুলো ডকুমেন্টস আমি প্রিন্ট করে নিই যাতে ওদের বুঝতে সহজ হয় এবং আমারে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কি।
এই জন্য আমি সব কিছু প্রিন্ট করে নিই। তো সব কিছু চেক করার পরে আমি ইয়ে করলাম, তো আমার তারপরে আর কি ওরা সিল দিয়ে দিছে, আমি চলে আসছি আলহামদুলিল্লাহ। এই হইতেছে আমার ঢাকা এবং ব্যাংককের এক্সপিরিয়েন্স। আমি আল্লাহর রহমতে তেমন কোনো প্রবলেমে পড়ি নাই। এখন দেখা যাক সামনে কি হয়। তো আমার জন্য দোয়া করেন যেন আমার প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আপনাদেরকে যেন একটু ভালো ইনফরমেশন দিতে পারি, সেই জন্য আমি চেষ্টা করি। এখানে আমি হচ্ছে কালকে ছিলাম, খুবই ভালো জায়গা। দেখ বের হয়ে দিতেছি, খুব ভালোই মতো পৌঁছাইতে পারি আর কি, আল্লাহ ভরসা। এখান থেকে বর্ডারের দিকে যাওয়ার জন্য আর কি মোটর বাইক নিলাম আর কি। এখান থেকে সম্ভবত 2 কিলোমিটারের জন্য আমার কাছ থেকে নিতে হইতেছে 80 বাত। একটু এক্সপেন্সিভ মনে হয়। অবশ্য কালকে আবার আমি 50 বাত বেশি দিয়ে দিছি ওই যে গাড়িওয়ালারা আমার বলছিল হচ্ছে নিয়ে যাবে বর্ডার পর্যন্ত, বাট বর্ডার ক্লোজ হওয়ার কারণে ওরা নেয় নেই আর টাকা ফেরত নেওয়া হয় নাই আর কি। যাই হোক, যাই দেখি। আমি বর্ডারে চলে আসছি। এখানে এসে হ্যালো ব্রো, হোয়াটস ইউর নেম? হ্যাঁ, ভিসা। ইউর নেম ভিসা? গুড ম্যান। ওকে, ইন্টারনেট অ্যাক্সেস দিছে আর আমি হোটেল বুক করলাম। দেখি যাই, দেখি তারপরে কি হয়। তো আলহামদুলিল্লাহ আমি কম্বোডিয়াতে এন্ট্রি করছি আর কি। এখান থেকে আমি 1 মাসের ভিসা পাইছি। তো দেখি আমি এখন কিভাবে কি করা যায়, আমার ট্যুর প্ল্যানটা কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আগে হোটেল চেক ইন করি, তারপরে এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইমিগ্রেশনের যে বিস্তারিত তথ্যগুলো আছে সেইগুলা। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হইতেছে যে থাইল্যান্ডে আমি হচ্ছে এক মাসের বেশি ছিলাম আর কি। তো যখন আমি থাইল্যান্ড থেকে কম্বোডিয়াতে যাওয়ার জন্য ইমিগ্রেশন ফেস করি, তখন আর কি ইমিগ্রেশনের প্রত্যেকটা অফিসার মানে 3-4 জনই আমার পাসপোর্টটা দেখছিল এবং দেখার পরে খুবই আশ্চর্য হয়েছিল। এবং আমি জানি আমার যতটুকু ধারণা হয়েছে সেটা হইতেছে যে আমি এখান থেকে যেটা বুঝতে পারছি যে সম্ভবত মানুষ আর কি, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার মানুষ 1-1.5 সপ্তাহ কিংবা হচ্ছে 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 সপ্তাহ বেশি থাকে না। কিন্তু আমি তার থেকে অনেক বেশি ছিলাম আর কি, যার কারণে ওরা খুবই আশ্চর্য হয়েছে এবং তাদের সিনিয়র অফিসার দিয়ে আমার পাসপোর্টটাকে পরে আবার ইয়ে করাই। তারা সিনিয়র অফিসারের কাছে নিয়ে গিয়েছে এবং সেই সিনিয়র অফিসার আমাকে তার রুমে নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছে যে আপনি এতদিন থাইল্যান্ডে কি করেছেন, কোথায় কোথায় থেকেছেন, তারপরে হচ্ছে কেন এতদিন থাকলেন। তো সব বিস্তারিত তথ্য আমি দিয়ে দিছি এবং আমার ভিডিওগুলো তাদেরকে আমি দেখাইছি। এবং মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, যেমন হচ্ছে থাইল্যান্ডে সবাই কিন্তু খুব ঠান্ডা খায় আর কি। হ্যাঁ, প্রত্যেকটা খাবারের সাথে ওরা কিন্তু বরফ যুক্ত করে খায়। তো ওইটা খেতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি সেইগুলাও দেখাইছি এবং দেখানোর পর একটা পর্যায়ে তারা আর কি সন্তুষ্ট হয়েছে এবং বুঝতে পারছে যে আমি যেটা বলতেছিলাম সেটা রিয়েল। আর তারপরেও ওরা আমাকে আরো ইয়ে করার চেষ্টা করতেছিল। পরে আমি সবকিছু বুঝায় বলার পরে ওরা বুঝতে পারছে। তারপরে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমার হোটেল বুকিংটা ছিল ফিনম পেনে, কাম্বোডিয়ার। বাট আমি পইপেট দিয়ে আর কি ক্রস করতেছিলাম, যার কারণে ওরা আমাকে বলতেছিল যে আপনার পইপেটের আশেপাশে কোনটা হোটেল বুকিং দেখাইতে হবে আর কি। তো আমি বললাম তাইলে তুমি আমাকে ইন্টারনেটের ব্যবস্থা করে দাও, আমি আসলে করবো আর কি। তো ওরা বলতেছে না, তাইলে তুমি বাইরে গিয়ে এটা ব্যবস্থা করে নিয়ে আসো, তারপরে তোমাকে আমরা ছাড়বো। তো আমি ওইখানে যাওয়ার পরে যারা যে ভিসা প্রসেসিং এর কাজ করে, বাইরে লোক থাকে, তাদের কাছ থেকে আমি ইন্টারনেটের হটস্পট নিয়ে আমি হোটেল বুকটা করে তারপরে আমি যাই এবং ওরা সুন্দরভাবে আমাকে করে দেয় আর কি, আমাকে এক্সিট স্ট্যাম্প দিয়ে দেয় এবং আমি চলে আসি আর কি। এই হচ্ছে থাইল্যান্ডে যে ইমিগ্রেশন ছিল সেইটা। এবং কম্বোডিয়াতে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে দেখেন আমার পূর্বের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমার বর্তমান যে এক্সপিরিয়েন্স আছে, সব জায়গাতে আমি একটা জিনিস সেম দেখছি। সেটা হচ্ছে কি, যারা হচ্ছে ল্যান্ড বর্ডার ক্রস করেন আর কি, তারা এগুলো জেনে থাকবেন যে সব জায়গাতে করাপশন কিন্তু কম আর বেশি সব জায়গাতেই থাকে।
একদম সব জায়গাতে থাকে। তো আমি যখন আর কি কম্বোডিয়াতে চলে আসলাম, আসার পরে আমি ইমিগ্রেশন অফিসারের সামনে যাওয়ার পরে তারা আমাকে জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছেন। তো আমি বললাম হচ্ছে আমি বাংলাদেশ থেকে। তো তারা আমাকে পাশে পাশে বেঞ্চে ছিল, ওইখানে বসাইলো এবং বসানোর পরে অনেক কিছু জিজ্ঞাসা করলো। তারপরে বলল হচ্ছে এই ডকুমেন্টস লাগবে। আমি সব ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম এবং সব ডকুমেন্টস ওদের কাছে আমি জমা দিলাম। জমা দেওয়ার পরে তারপরে বলতেছে যে তোমার শো মানি যেটা আছে সেইটা কত আছে। তো এই শো মানি বলতে আমার সাথে আর কি ক্যাশ কত আছে সেটাকে জানতে চাইলো আর কি। তখন আমি এখান থেকে নিয়ে গেছিলাম হচ্ছে প্রায় 10,000 বাত নিয়ে গেছিলাম, আর আমার ভিসা কার্ডে ইয়ে ছিল আর কি, ওইখানে ছিল সম্ভবত আরো 50,000 টাকার মতো আর কি, মানে 500 ইয়ের বেশি ছিল আর কি। তো আমি ওইখানে এটা দেখানোর পরে তারপরে আশ্বস্ত হয়েছে ওরা, কিন্তু আমাকে পরে বললো যে তোমাকে 1,000 বাদ দিতে হবে। তখন আমি বললাম যে দেখো আমার কাছে 1,000 বাদ দেওয়ার মতো ব্যবস্থাপনা নাই, তো আমি এই টাকাটা সম্ভবত দিতে পারবো না। তো আমি বলছিলাম ম্যাক্সিমাম ওরা 100 বাদ দিব আর কি, হ্যাঁ, যাতে $3 বা কিংবা ম্যাক্সিমাম $5 এরকম আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি এর বেশি দিব না। তারপরে আমাকে ইয়ে করে রাখছে, কিন্তু আমি একটু ভয় পাওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু আমি যদি একটু লেট করতাম বা দেরি করলে কিন্তু আমাকে অবশ্যই ওরা ইয়ে করতো, স্ট্যাম্প করে দিত। কিন্তু আমি আসলে বিষয়টা ভয় পাইছিলাম যদি আমার অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু আমার থাইল্যান্ডে কিন্তু ইয়ে নাই, রি এন্ট্রি নেওয়া নাই, আবার হচ্ছে থাইল্যান্ডের ভিসা কিন্তু আমার আগামীকালকে শেষ। মানে এই জায়গাটাতে আমি একটু ভয় পাচ্ছিলাম, বিদায় হতেছে ওর কথা মতো। পরে আমি 500 বাদ দিয়ে আর কি জিনিসটাকে সলভ করি আর। তো এই হইতেছে আমার ক্যাম্বোডিয়াতে ফার্স্ট ইমপ্রেশন আর কি। তো এমনি ওভারঅল সবকিছুই ঠিক ছিল, কিন্তু সম্ভবত আমি একটু ওই ভয় পাওয়ার কারণেই হয়েছে। কিন্তু পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যদি আমি এই কাজটা করতে সক্ষম হইতাম কিংবা আর একটু লেট করতাম তাইলে সম্ভবত ওরা আমাকে এটা করতে পারতো না, কিংবা অল্প টাকার ভিতরে আমি এই কাজটা সেরে ফেলতে পারতাম বলে আমার মনে হচ্ছিল। পরবর্তীতে আমি অন্যদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যেটা জানতে পারলাম বা আমার যে অনুভব হচ্ছিল সেটাই হচ্ছে এইটা, যে সম্ভবত আমার একটু ওয়েট করার দরকার ছিল আর কি। হ্যাঁ, এই হচ্ছে মূল অবস্থা। সো এটা হচ্ছে একজন দাদা, ওনার নাম হচ্ছে মুরগানন্দম। হ্যাঁ, আই ফ্রম ইন্ডিয়া, তামিলনাড়ু। And আচ্ছা, সেম তামিলনাড়ু। ওকে, I am South Indian, Anbu, আচ্ছা। Tamil Nadu. তো এরা হইতেছে আমার সাথে দেখলাম এখানে আসার পরে ইয়ে হয়েছে আর কি, দেখা হয়েছে। আমি ওদের সাথে একই হোটেলে আসছি আর কি। খাবার ওখানে খাবার অর্ডার করছি আর কি। আচ্ছা, আমাদের খাবার চলে আসছে। 3 চিকেন। আমারটা চলে আসছে, আমি চিকেন না। এই হোটেলে হইতেছে আমি কাল রাতে ছিলাম আর কি, এখন বের হয়ে যেতেছি ফিনম পেনের উদ্দেশ্যে আর কি। এটা হচ্ছে বর্ডার, এটা ভাই ছিল আমার সাথে। যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের খাবার চলে আসছে। আমি হইতেছে চিংড়ি এবং ডিম, আর হইতেছে চিকেন। চিপস নিয়ে নিচ্ছি আর হইতেছে পানি, আর ওইখানে কফি। আমাদেরকে একটা ব্রেক দিছে আর কি। আমরা অলরেডি 300 কিলোমিটার চলে আসছি। মনে করছে না ফল আসছে এখানে। ওইখানে অনেক কিছু আছে, ফল। বাস এসে পৌঁছাইলাম এই মাত্র ফিনম পেনে। আলহামদুলিল্লাহ রুমে উঠে গেছি। এই হচ্ছে আমার রুম। এখানে একটা ডাবল বেড আছে কোনো রকম। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাস্ট। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।